আসসালামু আলাইকুম। পাঠ করছি প্রণয়ের নবসূচনা। লিখনীতে ঈশা ঈশা চৌধুরী। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব ১৯। সূচনা ঠোঁট উল্টে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। এমন একটা ভাব যেন পৃথিবীর সবচেয়ে বড় অন্যায়টা আজ তার সাথেই হয়েছে। কতদিন ধরে সে মনে মনে কত পরিকল্পনা করে রেখেছিল। কোথায় কোথায় যাবে, কি করবে, প্রণয়ের সাথে কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটাবে। এইসব ভেবেই তো সে ছোট একটা তালিকা বানিয়েছিল। অথচ প্রণয় তার সব স্বপ্নের উপর এক বালতি পানি ঢেলে দিল। ধীরে ধীরে সূচনার মুখটা আরো গম্ভীর হয়ে উঠল। পেছনে ফিরে ভুরু কুঁচকে রাগী চোখে প্রণয়ের দিকে তাকিয়ে রইল। প্রণয় বুঝতে পারল তার কথায় সূচনা রেগে গেছে। তবে ব্যাপারটা বুঝেও সে একটু বিচলিত হলো না, বরং মেয়েটাকে আর একটু উস্কে দিতে ইচ্ছে করেই পড়ল। আসলে সে তো সূচনাকে ঘুরতে নিয়ে যাবেই, শুধু তার আগে একটি জিনিস খুব জরুরি, সূচনার পরীক্ষা। মেয়েটা এমনভাবে ঘোরাঘুরির স্বপ্নে ডুবে আছে যেন পরীক্ষার অস্তিত্বই পৃথিবী থেকে মুছে গেছে। প্রণয় জানে সূচনা পড়াশোনা একদম পছন্দ করে না। বইয়ের নাম শুনলেই ওর মুখ ভার হয়ে যায়। কিন্তু তবুও পড়াশোনা তো প্রয়োজন। জীবনের এমন একটা সম্পদ পড়াশোনা, যার মূল্য অনেক সময় মানুষ বুঝতেও পারে না। কিন্তু সময় চলে গেলে আফসোস করতে হয়। আর প্রণয় কোনোভাবেই চায় না ভবিষ্যতে তার স্ত্রী কোনোভাবে আফসোস করুক, ভাবুক, ইস যদি তখন আরেকটু পড়তাম। এই আফসোসটা প্রণয় সূচনার জীবনে দেখতে চায় না। তাই গ্রীবা সামান্য ঝুঁকিয়ে ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল, কি ব্যাপার, আমার বউটা কি রেগে আছে? কথাটা শুনেই সূচনার মেজাজ আরো চড়াও হয়ে গেল। ভ্রু দুটো এমন ভাবে কুঁচকে গেল যেন এখনই যুদ্ধ ঘোষণা করবে। নাকের পাটা ফুলে উঠেছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। ফর্সা গাল দুটো রাগে টকটকে লাল হয়ে উঠেছে। চোয়াল শক্ত করে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। আর এই লোকটা কিনা তাকে জিজ্ঞেস করছে সে রেগে আছে কিনা। সূচনা কটমট করে তাকিয়ে বলল, না, রেগে থাকবো কেন? এখন তো আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে। দেখবেন। প্রণয় ভুরু কুঁচকানো চোখ দুটো প্রসারিত করে উঠল। এক মুহূর্তের জন্য সে কল্পনা করলো সূচনা যদি সত্যি নাচতো তাহলে তাকে কেমন লাগতো। নিশ্চয়ই অপ্সরার মতো। ভাবতেই তার বুকের ভেতর আনন্দের ঢেউ খেলে গেল। সে আচমকাই এক পা এগিয়ে এলো। সূচনা অবাক হয়ে এক পা পিছিয়ে গেল। প্রণয় আবার এগোলো, সূচনা এবার পিছালো। এভাবে পিছাতে পিছাতে একসময় তার পিঠ গিয়ে ঠেকলো দেয়ালে। আর প্রণয় সে এক হাত তুলে সূচনার মাথার পাশে দেয়ালে ভর দিল। মুহূর্তের মাঝে দুজনের দূরত্ব হারিয়ে গেল। এতটাই কাছে এসে গেল যে একজনের নিঃশ্বাস আরেকজনের গালে এসে লাগলো। সূচনা কিছু বলার আগেই প্রণয়ের গম্ভীর মুখে বলল, দেখাও। সূচনা চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কি দেখাবো? নাচ? আশ্চর্য, আপনি এসব কি বলছেন? প্রণয় নির্বিকার গলায় বলল, একটু আগে তুমিই তো বললে তোমার খুশিতে নাচতে ইচ্ছে করছে, তাই আমি বলছি দেখাও। এখন আমারও তোমার নাচ দেখতে ইচ্ছে করছে। কথাটা শুনে সূচনার রাগ যেন সমস্ত আকাশে উঠে গেল। সে ঝটকা দিয়ে প্রণয়কে ধাক্কা দিল, কিন্তু প্রণয় এক চুলও নড়ল না, বরং আগের মতোই দাঁড়িয়ে রইল। সূচনা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, শখ কত আপনার? আমি কেন আপনাকে নাচ দেখাতে যাব? অতঃপর অভিমানী কণ্ঠে বলল, আপনি নিজেই আমার ইচ্ছের দাম দিচ্ছেন না যে আমি আপনার ইচ্ছে পূরণ করব। কথাটা বলেই সে চলে যেতে উদ্যত হলো, কিন্তু মুহূর্তেই প্রণয়ের শক্ত দুটো বাহু তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। সূচনা থমকে গেল। প্রণয়ের মুখটা তার কানের কাছে নিয়ে খুব আস্তে ফিসফিস করে বলল, আমি কি একবারও বলেছি তোমার ইচ্ছে পূরণ করব না? তুমি যে লিস্টে যতগুলো জায়গায় নাম লিখছো, আমি তোমাকে সবগুলো জায়গায় নিয়ে যাব। একটাও বাদ যাবে না। শুধু চাই আগে তোমার পরীক্ষাটা ভালোভাবে শেষ হোক। সূচনার অভিমান যদিও পুরোপুরি গলেনি, সে সন্দিহান চোখে তাকিয়ে রইল। আপনি পরে এই কথা ভুলে যাবেন না তো? তার কি গ্যারান্টি আছে? প্রণয় আলতো করে সূচনাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। এক হাত তুলে সূচনার তুলতুলে নরম গালে রাখল। অতঃপর গম্ভীর দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে বলল, আপনার প্রণয় মির্জা কখনো কোনো ওয়াদা করলে সেটা রাখার জন্য নিজের সর্বোচ্চ দেয়। আমি আমার কথা সহজে ভুলি না। আর তুমি তো অন্য কেউ নও। তুমি আমার অর্ধাঙ্গিনী। তোমার কথা আমি কিভাবে ফেলতে পারি বলো? কথাগুলো শুনে সূচনার রাগ অনেকটাই কমে গেল, তবে পুরোপুরি নয়।
সে হঠাৎ নিজের কনিষ্ঠ আঙ্গুলের সামনে বাড়িয়ে দিল। তাহলে আমার সাথে পিঙ্কি প্রমিস করুন। প্রণয় কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইল। সে ভেবেছিল এতক্ষণ ধরে বলা তার রোমান্টিক কথাগুলো শুনে সূচনা হয়তো লজ্জা পাবে, হয়তো আবেগে ভেসে যাবে, কিন্তু না, এই মেয়ে সবশেষে এসে তার সঙ্গে পিঙ্কি প্রমিস করতে চায়। পিঙ্কি প্রমিস কি রে ভাই! সত্যি, বাচ্চা একটা মেয়েকে বিয়ে করার পার্শ্বপ্রতিক্রিয়া বোধ হয় এটাই। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে প্রণয় শেষমেশ নিজের কনিষ্ঠ আঙ্গুলটা সূচনার আঙ্গুলের সঙ্গে জড়িয়ে দিল। তারপর মৃদু হেসে বলল, ঠিক আছে পিঙ্কি প্রমিস, আমি তোমাকে অবশ্যই ঘুরতে নিয়ে যাব। মুহূর্তেই সূচনার মুখে ফুটে উঠল এক তৃপ্তি হাসি। প্রণয়ের হঠাৎ কিছু একটা মনে পড়তেই পকেটের ভেতরে হাত ঢুকিয়ে ছোট একটি মখমলের বক্স বের করে আনলো। বক্সটা দেখতে সূচনার কৌতূহলী চোখ দুটো আরো বড় হয়ে উঠল। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয়ের হাতে ধরা ছোট জিনিসটার দিকে। প্রণয়ের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ধীরে ধীরে বক্সটা খুলল। মুহূর্তেই ভেতর থেকে ঝলমল করে উঠল এক অপূর্ব সুন্দর হীরের আংটি। আলোর স্পর্শে ছোট পাথরটা এমনভাবে ঝিকিমিকি করে উঠল যেন এক ফোঁটা তারার আলো বন্দী হয়ে আছে তার ভেতরে। সূচনা বিস্ময়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল। প্রণয় আংটিটা সাবধানে বের করে নিজের হাতটা সামনে বাড়িয়ে দিল আর বলল, হাতটা দাও। সূচনার মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। সে কোনো কথা না বলে নিজের হাতটা প্রণয়ের দিকে বাড়িয়ে দিল। প্রণয় অত্যন্ত যত্ন নিয়ে তার আঙ্গুলে আংটি পরিয়ে দিল। আংটিটার মাপ একদম নিখুঁত হয়েছে। সূচনার আঙ্গুল এমনভাবে বসে গেল যেন শুরু থেকেই ওটা ওই জায়গাতেই ছিল। মুগ্ধ হয়ে আংটিটার দিকে তাকিয়ে সূচনা আস্তে করে বলল, এটা কিসের জন্য? প্রণয় উত্তর দেওয়ার আগে আলতো করে সূচনার হাতে ঠোঁট ছুঁয়ে দিল। অতঃপর নিচু স্বরে বলল, এটা তোমার ওয়েডিং নাইটের গিফট। কিছু কারণে সেদিন দেওয়া হচ্ছিল না। সূচনার মুখ ফসকে বেরিয়ে গেল, কিন্তু ওয়েডিং নাইট তো অনেক আগেই চলে গেছে। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে খুব আস্তে করে বিড়বিড় করে বলল, আফসোস, ওয়েডিং নাইট গেছে, কিন্তু বাসরটা এখনো হলো না। কথাটা এতটাই আস্তে বলা হয়েছে যে প্রণয়ের ধারণা ছিল সূচনা শুনতে পাবে না, কিন্তু দুর্ভাগ্যবশত সূচনার কান ঠিকই সেটা ধরে ফেলল। সে মনে মনে বলল, খাচ্চর বেটা, খালি নিজের ধান্দায় থাকো। তবে মুখে কিছু বলল না, বরং নিজের হাতটা তুলে আবার আংটির দিকে তাকালো। চোখে মুখে স্পষ্ট আনন্দ। আংটিটা প্রশংসা করে বলল, আংটিটা খুব সুন্দর হয়েছে। প্রণয় আংটির দিকে তাকালো, তবে তার চোখে আংটির সৌন্দর্যের চেয়েও বেশি ধরা পড়ল সূচনার হাতের সৌন্দর্য। মনে হলো আংটিটা সুন্দর নয়, বরং সূচনার হাতটা এতটা সুন্দর দেখাচ্ছে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে হঠাৎ দুষ্টুমি ভরা কণ্ঠে প্রণয় বলল, আচ্ছা, আমার গিফট কোথায়? সূচনা অবাক হয়ে বলল, গিফট? কিসের গিফট? আমি তোমাকে উপহার দিলাম, আর তুমি আমার জন্য কিছু কিনলে না। প্রণয়ের ইচ্ছে করে কথাগুলো বলেছিল। সে নিজেও জানে সূচনার মাথায় এইসব পরিকল্পনা আসার সম্ভাবনা খুব কম। আর ঠিক সেটাই হলো। সূচনা এবার নিরীহ মুখ করে বলল, সত্যি বলতে এইসব তো আমার মাথায় আসেনি, তাই আপনার জন্য কোনো গিফট নেই। প্রণয় নাটকীয় ভঙ্গিতে একটি দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর চোখ বন্ধ করে নিজের মুখটা সূচনার দিকে এগিয়ে দিয়ে বলল, আচ্ছা সমস্যা নেই, অন্য কিছু দিলেও চলবে। সূচনা কয়েক সেকেন্ড ভেবে বুঝতে পারল না কি করতে হবে। তারপর হঠাৎ কি মনে করে নিজের হাতটা তুলে প্রণয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। খুব যত্ন করে, খুব আদর করে, আর মিষ্টি কণ্ঠে বলল, আপনি যেন সবসময় এমনই থাকেন। সবসময় আমাকে যত্ন ও ভালো রাখবেন। সবসময় যেন আমার কথাই ভাবেন। অন্য কোনো মেয়ের নাম আপনার মাথায় যেন না আসে। সবসময় যেন শুধু আমাকেই ভালোবাসেন। প্রণয় চোখ খুলল, অতঃপর বিস্মিত মুখে তাকিয়ে বলল, সব ঠিক আছে, কিন্তু এটা কি ছিল? সূচনা গর্বিত ভঙ্গিতে বলল, ওটা ওটা আপনাকে আদর করে দিলাম। এটা আবার কেমন আদর? স্নেহের আদর। প্রণয় ভ্রু কুঁচকে তাকালো। সূচনা আরো গম্ভীর মুখ করে বলল, আপনি তো এখন মুরব্বি হয়ে গেছেন। তাই কথাটা বলেই আর নিজেকে সামলাতে পারল না সূচনা। খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে কয়েক কদম দূরে সরে গেল। প্রণয় মাথা নেড়ে হেসে ফেলল। অতঃপর চোখ শুরু করে বলল, আচ্ছা, আমি এখন মুরব্বি হয়ে গেছি?
ধীরে ধীরে সূচনার দিকে এগোতে এগোতে বলল, দাঁড়াও, আজ তোমাকে ধরতে পারলে বুঝিয়ে দেব আমি মুরব্বী নাকি অন্য কিছু। কথা শেষ হতেই সূচনা চমকে উঠে উল্টো দিকে দৌড় দিল, একদম ছোট বাচ্চাদের মতো, হাসতে হাসতে, লুকোতে লুকাতে, পালাতে পালাতে। আর প্রণয় তার পিছনে। তবে শেষ পর্যন্ত সূচনা পালিয়ে বাঁচার উপায় হলো না। কয়েক মুহূর্তের মধ্যে প্রণয় তাকে ধরে ফেলল, নিচের বহুত বেষ্টনীতে নিজের বাহুর বেষ্টনীতে আটকে নিল শক্ত করে। হাসতে হাসতে সূচনা বলল, আরে আরে, কি করছেন? আমাকে ছেড়ে দিন। প্রণয় তার দিকে তাকিয়ে মৃদু হেসে মাথা নাড়ল। তারপর খুব ধীরে, ভীষণ দৃঢ় কণ্ঠে বলল, সেটা তো হবে না। এক হাত দিয়ে সূচনাকে আরো কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলল, তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তো আমি তোমার জীবনে আসিনি। সূচনা কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে আবার বলল, আমি কখনোই তোমাকে ছাড়বো না সূচনা। না, তাই ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। প্রণয়ের কথা শুনে সূচনার ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা ফুটে উঠল। সে মিটিমিটি হেসে প্রণয়ের দিকে তাকিয়েছিল। হঠাৎই প্রণয় কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, সূচনা, তোমার কোন কাজটা করতে সবচেয়ে বেশি ভালো লাগে? এমন রোমান্টিক মুহূর্তে আকস্মিক এই প্রশ্ন শুনে সূচনা খানিকটা বিরক্ত হলো। ভ্রু কুঁচকে ঠোঁট ফুলিয়ে বলল, কাজ জিনিসটাই আমার একদম পছন্দ না, তবে খেতে আমার ভীষণ ভালো লাগে। প্রণয়ের ঠোঁটে হাসি ফুটে উঠল। সে আবার জিজ্ঞেস করলো, আচ্ছা, আর কি করতে ভালো লাগে? সূচনা কিছুক্ষণ ভেবে নিয়ে নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, আমার সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতে অনেক ভালো লাগে। তার উত্তর শুনে প্রণয় অসহায়ের মতো মাথা নাড়ল। মনে হচ্ছিল সে যেন অনেক গুরুত্বপূর্ণ কিছু জানার চেষ্টা করছে, আর সূচনা প্রতিবারই তাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। অবশেষে একটু এগিয়ে এসে প্রণয় নরম স্বরে বলল, আর আমাকে কেমন লাগে? প্রশ্নটা শুনতেই সূচনার গাল লালচে অভয় রং হয়ে গেল। লজ্জায় সে দ্রুত দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। অতঃপর মৃদু কাঁপা কণ্ঠে পড়ল, না, বলবো না, আমার লজ্জা করে। উত্তর না পেয়ে প্রণয় দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে মুখে ফুটে উঠল দীর্ঘ অসহায়ত্ব। মনে মনে সে বিড়বিড় করে বলল, আশ্চর্য মেয়ে একটা, এমনিতেই তো সারাদিন মুখ কাচির মতো চলে, একবার কথা শুরু করলে থামার নামই থাকে না, অথচ সবচেয়ে জরুরি কথাটাই যখন শুনতে চাই তখন মুখ দিয়ে আর একটা শব্দ বের হয় না। এ আমার কোন মেয়ের সাথে বিয়ে হলো? এই মেয়ে তো দেখছি কিছুই বোঝে না, কবে যে আমাকে বুঝতে শিখবে। সূচনা এবার লাল হয়ে আছে লজ্জায়। প্রণয়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার ব্যস্ততায় সে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু তাড়াহুড়োয় সেই মুহূর্তেই ঘটে গেল বিপত্তি। সামনে থাকা বুক সেলফটির দিকে খেয়াল না করেই সজোরে গিয়ে ধাক্কা খেল সে। আহ! ব্যথায় আর্তনাদ করে উঠল। ধাক্কার অভিঘাতে বুকশেল্ফ কেঁপে উঠল, আর তার ভেতর থেকে কয়েকটি বই একের পর এক মেঝেতে ছিটকে পড়ল। সবকিছু এত দ্রুত ঘটল যে প্রণয় প্রথমে প্রথমে কয়েক সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে গেল। অতঃপর উদ্বিগ্ন হয়ে দ্রুত সূচনার কাছে এগিয়ে গেল। মেয়েটার চোখে তখন ব্যথার জল চিকচিক করছে। পড়ে গিয়েছে হাতের বাহুতে, আর পায়ে হালকা আঘাত লেগেছে। পড়ে গিয়ে হাতের ও বাহুতে হালকা আঘাত লেগেছে। তাছাড়া কোমরেও বেশ ব্যথা পেয়েছে বলেই মনে হচ্ছে। প্রণয়ের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। কোনো কথা না বলে সে সাবধানে সূচনাকে কোলে তুলে নিল। হঠাৎ কোলে উঠে আসতেই সূচনা বিস্ময়িত চোখে তার দিকে তাকালো। প্রণয় মৃদু বিরক্তি ভঙ্গিতে বলল, এত বড় হয়ে গেছো, অথচ তোমার বাচ্চামোটা এখনো গেল না। সূচনা কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে রইল, ঠোঁট ফুলিয়ে যেন বলতে চাইছে, সব দোষ কি শুধু তারই? প্রণয় তাকে খুব যত্ন করে বিছানার উপর বসিয়ে দিল। অতঃপর নিচু হয়ে ওর পা পরীক্ষা করতে করতে জিজ্ঞেস করলো, ফার্স্ট এইড বক্সটা কোথায়? সূচনা আস্তে আস্তে ড্রয়ারের দিকে ইশারা করলো, ওখানে। প্রণয় সঙ্গে সঙ্গে ড্রয়ার খুলে ফার্স্ট এড বক্স বের করে আনলো। এরপর সূচনার পায়ের গোড়ালিতে যেখানে আঘাত লেগেছে সেখানে খুব সতর্ক হাতে ওয়েন্টমেন্ট লাগাতে শুরু করলো। সূচনা চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। ব্যথার মাঝেও বুকের ভেতর এক মিষ্টি উষ্ণতা ছড়িয়ে পড়তে লাগলো। ওয়েন্টমেন্ট লাগানো শেষ করে প্রণয় কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার চোখে চলে গেল মেঝের দিকে। ধাক্কায় বুকশেলফ থেকে পড়ে যাওয়া বইগুলো এখনো ছিটিয়ে ছিটিয়ে পড়ে আছে। প্রণয় উঠে দাঁড়ালো।
একে একে বইগুলো কুড়িয়ে নিয়ে আবার সেলফে গুছিয়ে রাখতে লাগলো। হঠাৎ তার চোখ আটকে গেল একটি বড় সড়ো প্যাড খাতার উপর। খাতাটার অন্য বইগুলোর চেয়ে একটু আলাদা। কৌতূহলী হয়ে সেটি হাতে তুলে নিল। আর ঠিক তখনই বিছানা থেকে সূচনা উৎকণ্ঠিত কণ্ঠ ভেসে এলো। কি করছেন? প্রণয় বুক তুলে তার দিকে তাকালো। সূচনা তড়িঘড়ি করে বলে উঠল, ওটা ওইখানেই রেখে দিন।